আগের ভিডিওতে কষে দেখি 1.4-এর 1-এর দাগের এবং 2-এর দাগের প্রত্যেকটা অঙ্ক আমরা করেছি। তো এবার এই ভিডিওতে 3-এর দাগের 1 থেকে 9 পর্যন্ত যে অঙ্কগুলো আছে এখানে সেই অঙ্কগুলো আমরা করব। এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকলে পরপর যে অঙ্কগুলো আমি বিদ্যালয়ের ছাত্রদের করাবো সেগুলো এখানে আপলোড করে দেবো এবং যতটা সম্ভব সহজভাবে করানোর চেষ্টা করেছি যাতে করে ছাত্রছাত্রীদের কিছুটা হলেও সুবিধা হয়। 3-এর দাগে বলছে নিম্নলিখিত গাণিতিক সমস্যাগুলি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে প্রকাশ করি। মানে এই যে সমস্যাগুলো আছে এখান থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আমাদের তৈরি করে নিতে হবে এবং শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে বা উৎপাদকের সাহায্যে সমাধান করি। তো আমরা শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে অলরেডি এইগুলো সব সমাধান করেছি যতগুলো সমীকরণ দেওয়া ছিল। তো এখন আমরা চেষ্টা করব যে আমরা যেহেতু আগে থেকে উৎপাদকের সাহায্যে সমাধান করতে ছাত্রছাত্রীরা অভ্যস্ত হয়ে পড়েছে, তাই জন্য উৎপাদকের সাহায্যে সহজভাবেই যেন সমীকরণগুলো সমাধান করা যায়। তো দেখি 1 নম্বর অঙ্কটা কি বলছে। সাথী একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি। যদি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অতিভুজের দৈর্ঘ্যের থেকে 2 সেন্টিমিটার কম হয় তবে সাথীর আঁকা সমকোণী ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্য হিসাব করে লিখি। তো আমরা এখানে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্যটা x ধরে নেব, তাহলে অতিভুজের দৈর্ঘ্য হয়ে যাবে x-এর দ্বিগুণ অপেক্ষা 6 বেশি, মানে 2x + 6। আর তৃতীয় বাহু যেটা সেটা আবার এর থেকে অতিভুজের থেকে 2 সেন্টিমিটার কম। তো এই শর্তগুলো থেকে আমরা দেখি কি কি আমরা পাচ্ছি। তো মনে করি সমকোণী ত্রিভুজটির ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য x সেন্টিমিটার, যেটা বললাম। এবার অতিভুজের দৈর্ঘ্য তাহলে কত হবে না দ্বিগুণ অপেক্ষাও 6 বেশি, 2x + 6 সেন্টিমিটার। আর তৃতীয় বাহুর দৈর্ঘ্য বলছে এর থেকে 2 কম, তার মানে হচ্ছে 2x + 6 থেকে 2 বিয়োগ করলাম এত সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে 2x + 4 এত সেন্টিমিটার। তার মানে আমরা এই যে সমকোণী ত্রিভুজ যদি একটা আঁকি তো এখানে অতিভুজ আমরা পাচ্ছি 2x + 6 পাচ্ছি অতিভুজ যেটা সেটা। আচ্ছা, এবার এই বাহুটা যদি 2x প্লাস, এটা যদি আমরা ক্ষুদ্রতম বাহু ধরি, এটা যদি x হয় তাহলে তৃতীয় বাহু যেটা আরেকটা 2x + 4। তাহলে আমরা দেখতে পাচ্ছি অতিভুজ 2x + 6 এবং অন্য দুটো বাহু যথাক্রমে একটা x হলে অন্যটা 2x + 4। এবার আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে জানি যে অতিভুজের বর্গ সমানই হচ্ছে অন্য দুটো বাহুর বর্গের সমষ্টি। তো আমরা কি লিখতে পারি 2x + 6 অতিভুজ তার হোল স্কোয়ার সমান হচ্ছে অন্য দুটো বাহু, একটা ছিল x² আর একটা ছিল 2x + 4 তার হোল স্কোয়ার। এই হলো আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে পেলাম যে সমকোণী ত্রিভুজের অতিভুজের বর্গ সমান অন্য দুটো বাহুর বর্গের সমষ্টি। বা তো এখানে আমরা এবার এই সমীকরণটা তৈরি করি। তো হোল স্কোয়ার যেটা সেটা যদি ভাঙি 2x-এর হোল স্কোয়ার হচ্ছে 4x² + 2ab মানে 2 2 4 6 24 24x, 6-এর বর্গ হচ্ছে 36 সমান হচ্ছে x² আর এই হোল স্কোয়ারটা ভাঙলে হচ্ছে 2x-এর হোল স্কোয়ার মানে 4x²। আচ্ছা, প্লাস 2ab মানে 2 2 4 4 16 16x আর 4-এর বর্গ হচ্ছে 16। বা আচ্ছা 4x² + 24x + 36 বাঁদিকে যা ছিল রাখলাম, ডান দিকে যেগুলো ছিল বাঁদিকে নিয়ে আসি। তো x² আর 4x² যোগ করলে 5x², বাঁদিকে চলে এলে মাইনাস হয়ে যাবে -5x²। 16xটা বাঁদিকে এলে হবে -16x আর 16টা বাঁদিকে এলে -16 = 0। বা আচ্ছা 4x² আছে আর -5x² মানে -x² হলো। 24x থেকে 16x যদি বিয়োগ করি তাহলে হয়ে যাবে 8x। 36 থেকে 16 বিয়োগ করলে হয়ে যাবে 20 = 0।
তো এটাকে আমরা যদি -1 দিয়ে ভাগ করে দিই তাহলে হয়ে যাবে x² -8x -20 = 0। তো এখানে আমরা এটা ax² + bx + c = 0 আকারে মানে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ যেটা করতে বলেছিল সেটা আমরা করে ফেলেছি। এবার আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে এখান থেকে আমরা x এর মানটা বের করব। তো আমরা কিভাবে করব না, মিডল টার্ম করি, খুব সহজ, যেটা আমরা আগেও করেছি অনেক সময়, ক্লাস 8 থেকে মিডল টার্ম করা চলছে। তো এখানে 8 পেতে হবে আর এখানে 20 আছে। তো কিভাবে পাওয়া যেতে পারে না, 20কে আমরা কিভাবে ভাঙতে পারি, 10 × 2, আর 10 - 2 করলেই 8 পাই। তাহলে আমরা এখানে লিখতে পারি -10x + 2x। কেন লিখলাম, কারণ -8 ছিল, তাই জন্য -10x + 2x -20 = 0, বা x² আর x কমন নিলে x - 10 + 2 কমন নিলে x - 10 = 0, বা x - 10 × x + 2, দুটো ফ্যাক্টর পেলাম 0। তাহলে x - 10 = 0 হলে x = 10 আর x + 2 = 0 হলে x = -2। তো যেহেতু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না, যেহেতু x > 0, তাহলে x = 10 তো সেন্টিমিটার। তাহলে তিনটে বাহুর দৈর্ঘ্য আমাদের বের করতে বলেছে। অতএব অতিভুজের দৈর্ঘ্য কত, অতিভুজের দৈর্ঘ্য কত ছিল না 2x + 6 ছিল। 2x + 6 মানে এখানে হচ্ছে 2 × 10 + 6, তাহলে হয়ে গেল এটা 26 সেন্টিমিটার। আর ক্ষুদ্রতম বাহু যেটা ছিল সেটা ছিল x এর মান 10 সেন্টিমিটার। আর অন্য যে বাহুটা তৃতীয় বাহু হচ্ছে 2x + 4 ছিল, 2 × 10 + 4 24 এত সেন্টিমিটার। তো আমরা এটা ক্রস চেক করতে পারি যে আমরা এটা ঠিক বের করেছি না ভুল। তো দেখতে পাবো যে 10 স্কোয়ার হচ্ছে 100 প্লাস 24 স্কোয়ার হচ্ছে 576, যোগ করলে 676, এটাই হচ্ছে 26 হোল স্কোয়ার। তার মানে আমরা ঠিকই বের করেছি মানগুলো। তিনটে বাহুর দৈর্ঘ্য 26 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, 24 সেন্টিমিটার, এটাই উত্তর। 3 দাগে 2 অঙ্কটা, যদি 2 অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল 189 হয়, মানে 189 হয়, এবং দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ হয়, তবে এককের ঘরের অঙ্কটি নির্ণয় করি। তো এককের ঘরের অঙ্ক যদি x ধরি, দশকের ঘরের অঙ্ক হচ্ছে দ্বিগুণ মানে 2x হয়ে যাবে, আর সংখ্যাটাকে এককের ঘরের অঙ্ক মানে x দিয়ে গুণ করে দিলে গুণফল হয়ে যাবে 189। তো প্রথমে আমরা ধরে নিই যে এককের ঘরের অঙ্ক x, দশকের ঘরের অঙ্ক বলেছিল এর দ্বিগুণ মানে 2 দিয়ে গুণ 2x। তাহলে সংখ্যাটি কত হবে, যেমন আমরা সংখ্যা কিভাবে বের করি না, এককের ঘরের অঙ্ক একক প্লাস দশকের যে ঘরের অঙ্ক সেটাকে 10 দিয়ে গুণ করি, তাহলে আমরা সংখ্যাটা পাই। যেমন হচ্ছে 52, এটা আমরা কিভাবে পেয়েছি না, দশকের অঙ্ক হচ্ছে 5, তাহলে দশকের অঙ্ক × 10 প্লাস এককের ঘরের অঙ্ক হচ্ছে 2 এভাবে পাই। তাহলে এখানে সংখ্যাটা কিভাবে পাবো না 2x × 10 মানে দশকের ঘরের অঙ্ক × 10 প্লাস হচ্ছে এককের ঘরের অঙ্ক। তো এটা কত হয়ে যাচ্ছে না 20x + x = 21x। তো এখন আমাদের কি বলা আছে না, সংখ্যাটির সঙ্গে এককের ঘরের অঙ্ক গুণ করে দিলে বলছে যে, আচ্ছা লিখি প্রশ্নানুসারে, তো সংখ্যাটি আমরা পেলাম হচ্ছে 21x, এর সঙ্গে এককের ঘরের অঙ্ক ছিল আমরা ধরেছিলাম যে x, তাহলে xটা যদি গুণ করে দিই তাহলে এটা হয়ে যাবে 21x², এটা সমান বলা আছে আমাদের 189, এটা বলা আছে, বা x² = 189/21। তো এটা দেখছি যে এটা 9 দিয়ে যাচ্ছে, 9 × 1 = 9, 2 = 18, 9 দিয়ে যাচ্ছে, তাহলে x² সমান হয়ে গেল 9। অতএব x² = 9।
তাহলে এক্সের মান কত হবে √9, মানে +-3। তো এখানে যেহেতু বলেছে যে এক্স গ্রেটার দ্যান 0 ধনাত্মক, তাই জন্য আমরা এখানে এক্স সমান +3টাই নেব। তাহলে অতএব এককের ঘরের অঙ্ক 3। তো এখন আমরা অনেক সময় ক্রস চেক করে নিতে পারি। তো এককের ঘরের অঙ্ক 3 হলে দশকের ঘরের অঙ্ক 3 2 6, তাহলে সংখ্যাটা কত 63। তার সঙ্গে এককের ঘরের অঙ্ক 3 গুণ করলে কত হচ্ছে না 3 3 9 আর 3 6 18। তার মানে আমরা বুঝে গেলাম। তো এটা আমরা রাফে করে দেখে নিতে পারি যে উত্তর ঠিক আছে কিনা। এটাই উত্তর। 3-এর দাগে 3-এরটা বলছে শালমার গতিবেগ অনিকের গতিবেগের থেকে 1 মিটার পার সেকেন্ড বেশি। মানে অনিকের গতিবেগ যদি এক্স ধরি, শালমার গতিবেগ হয়ে যাবে x+1 মিটার পার সেকেন্ড। তাহলে 180 মিটার দৌড়তে গিয়ে শালমা অনিকের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছায়। যেহেতু গতিবেগ বেশি, সময় কম লাগবে। অনিকের গতিবেগ প্রতি সেকেন্ডে কত মিটার? অনিকের গতিবেগটা আমাদের বের করতে বলেছে। তো মনে করি অনিকের গতিবেগ x মিটার পার সেকেন্ড, আর শালমার যেহেতু 1 বেশি, তাহলে x+1 মিটার পার সেকেন্ড। তাহলে এখন 180 মিটার দূরত্ব যেতে অনিকের সময় কত লাগবে? অনিকের সময় লাগবে, আমরা জানি সময় সমান দূরত্ব বাই গতিবেগ। তাহলে 180 হচ্ছে দূরত্ব, আর অনিকের গতিবেগ ছিল x, আর এককটা হচ্ছে সেকেন্ডে। তাহলে এত সেকেন্ড সময় লাগবে। আর শালমার এত মিটার দূরত্ব যেতে শালমার সময় লাগবে কত লাগবে? না দূরত্ব একই আছে, গতিবেগ হচ্ছে এর ক্ষেত্রে x+1, এত সেকেন্ড। তো এখন যেহেতু বলা আছে যে এর যে সময়টা লাগবে সেটা এর থেকে 2 সেকেন্ড কম, তার জন্য আমরা লিখতে পারি প্রশ্নানুসারে 180/x মাইনাস 180/x+1 সমানই হচ্ছে 2। যেহেতু এর থেকে এটা হচ্ছে 2 সেকেন্ড কম, বা নিচে লসাগু কত হয়ে যাবে x × x+1, আর ওপরে হচ্ছে 180 × x+1 মাইনাস 180 × x সমান হচ্ছে 2। বা আচ্ছা, এই গুণটা করলে হবে 180x প্লাস 180 মাইনাস 180x, আর এই গুণটা করলে হবে x² + x, সেটা 2-এর সঙ্গে গুণ হয়ে গেলে হবে 2x² + 2x। বা আচ্ছা, এখানে 180x মাইনাস 180x কেটে যাচ্ছে প্লাস মাইনাস হয়ে, আর এগুলো যদি বাঁদিকে নিয়ে আসি -2x² মাইনাস 2x প্লাস 180 যেমন ছিল = 0। তো এখন আমরা এটাকে মিডল টার্ম করব। তার জন্য প্রথমে কি করব, -2 দিয়ে ভাগ করে দিই। তাহলে হয়ে যাচ্ছে x² প্লাস x মাইনাস 90। যেহেতু -2 দিয়ে ভাগ করছি, এটা প্লাসটা মাইনাস হয়ে গেল। তো এখন এই যে 90 আছে, এখান থেকে x এর সহগ হচ্ছে 1, আমাদের 1 পেতে হবে এই 90 থেকে। তো 90কে আমরা কিভাবে ভাঙলে সেটা পাবো? না 10 × 9, তাহলে 10 থেকে 9 বিয়োগ করলেই 1 হবে। বা x² প্লাস 10x মাইনাস 9x মাইনাস 90 = 0। বা এই দুটো থেকে x কমন যাচ্ছে, তাহলে x প্লাস 10 থাকছে। এ দুটো থেকে 9 মাইনাস 9, তাহলে x প্লাস 10 = 0। তাহলে দুটো ফ্যাক্টর হচ্ছে আমাদের, একটা হচ্ছে x প্লাস 10 আর একটা হচ্ছে x মাইনাস 9। এবার যখন x প্লাস 10 = 0, x = -10, আর যখন x মাইনাস 9 = 0, x = 9। তো যেহেতু গতিবেগ ধনাত্মক, আমরা গতিবেগটা ধরে নিয়েছিলাম যেহেতু x > 0 গতিবেগ ধনাত্মক, অতএব x = কত হবে না 9 হবে। তাহলে উত্তর কি হবে? অনিকের গতিবেগ, অতএব অনিকের গতিবেগ
কত না এক্স মিটার পার সেকেন্ড ধরেছিলাম, তাহলে হয়ে গেল 9 মিটার পার সেকেন্ড। এটাই উত্তর। 3 দাগে 4 আমাদের পাড়ায় একটি বর্গক্ষেত্রাকার পার্ক আছে। ওই পার্কের একটি বাহুর দৈর্ঘ্যের থেকে 5 মিটার বেশি দৈর্ঘ্য বিশিষ্ট এবং ওই পার্কের বাহুর দৈর্ঘ্য থেকে 3 মিটার কম প্রস্থ বিশিষ্ট একটি আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল ওই বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা 78 বর্গমিটার কম হলে বর্গক্ষেত্রাকার পার্কের বাহুর দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে বর্গক্ষেত্রাকার পার্কের বাহুর দৈর্ঘ্য আমাদের প্রথমেই ধরে নিতে হবে। যদি এক্স ধরি তাহলে যে আয়তক্ষেত্রাকার পার্ক তার দৈর্ঘ্য হবে x+5 আর প্রস্থ হবে x-3। তাহলে সেগুলো আমরা প্রথমে ধরে নিই। তো মনে করি বর্গাকার যে পার্ক রয়েছে তার বাহুর দৈর্ঘ্য এক্স মিটার, তাহলে তার ক্ষেত্রফল কত হবে না বাহু স্কোয়ার মানে x² বর্গমিটার। এখন আয়তক্ষেত্রাকার পার্কের দৈর্ঘ্য বলেছে বর্গাকার যে পার্ক তার বাহুর দৈর্ঘ্যের থেকে 5 বেশি, 5 মিটার বেশি, x+5 মিটার, আর প্রস্থ বলেছে 3 কম, তার মানে হচ্ছে x-3। তাহলে যে আয়তক্ষেত্রাকার যে পার্ক তার ক্ষেত্রফল কত হয়ে যাবে না দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে x+5 ইন্টু x-3 এত বর্গমিটার। তো এখন আমরা প্রশ্নানুসারে কি লিখতে পারি? প্রশ্নানুসারে আমাদের বলা আছে যে আয়তক্ষেত্রাকার যে পার্ক তার যে ক্ষেত্রফল আমরা পেয়েছি সেটা হচ্ছে বর্গক্ষেত্রাকার যে পার্ক তার ক্ষেত্রফলের 2 গুণ অপেক্ষা 78 কম। 2 দিয়ে গুণ করলাম, 78 বিয়োগ করলাম। এবার এই সমীকরণটাকে আমাদের সরলীকরণ করতে হবে। তো x² গুণটা করলে হবে -3x + 5x -15 ইকুয়াল টু 2x² - 78, বা x² 5x - 3x + 2x -15, আর ডান দিক থেকে এগুলো বাঁ দিকে এলে হয়ে যাবে -2x² + 78 ইকুয়াল টু 0। বা তো x² থেকে 2x² যদি বিয়োগ করা হয় তাহলে কত হবে -x² হয়ে যাবে, +2x, আর 78 থেকে 15 বিয়োগ করলে হবে +63 ইকুয়াল টু 0। বা -1 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে হবে x² - 2x - 63 ইকুয়াল টু 0। নট নেসেসারি, এটা না করলেও আমরা মিডল টার্মটা করতে পারবো। তো 63কে কিভাবে ভাঙা যেতে পারে 9 × 7, তাহলে 9 - 7 2 হবে। তাহলে আমরা যেহেতু -2x আছে আমরা কি করব না -9x লিখব +7x লিখব, -63 যেমন ছিল। বা তো এই দুটো থেকে x কমন গেলে x-9, আর এই দুটো থেকে 7 কমন গেলে x-9 ইকুয়াল টু 0। বা এটা মিশে যাচ্ছে এখানে, বা দুটো ফ্যাক্টর হয়ে গেল x-9 ইন্টু x + 7 ইকুয়াল টু 0। তো এখানে আমরা দুটো মান পাচ্ছি, যখন x-9 ইকুয়াল টু 0 x এর মান হচ্ছে 9, আর যখন x + 7 ইকুয়াল টু 0 x এর মান হচ্ছে -7। কিন্তু যেহেতু যে বর্গাকার যে পার্ক রয়েছে তার বাহুর দৈর্ঘ্য কি ঋণাত্মক হতে পারে? ঋণাত্মক হতে পারে না। তাহলে যেহেতু x > 0 বাহুর দৈর্ঘ্য অবশ্যই ধনাত্মক, অতএব x এর মান হচ্ছে 9। তার মানে হচ্ছে যে বর্গাকার পার্ক, অতএব বর্গক্ষেত্রাকার পার্কের বাহুর দৈর্ঘ্য 9 মিটার। এটাই উত্তর। 3 দাগের 5 আমাদের গ্রামে প্রলয়বাবু তার আয়তক্ষেত্রাকার জমিতে লাগানোর জন্য মোট 350টি লঙ্কার চারা কিনলেন। সারি ধরে মানে রো আর কি, এখানে সেটাকে সারি বলছে বাংলার, সারি ধরে চারা গাছ লাগাতে গিয়ে দেখলেন যে প্রতিটি সারিতে সারির সংখ্যার থেকে 24টি করে বেশি গাছ লাগালে আরও 10টি গাছ অতিরিক্ত থাকে। সারির সংখ্যা কত? তাহলে আমরা প্রথমেই ধরে নিই যে সারির সংখ্যা বা রো হচ্ছে xটি। তাহলে প্রতিটি সারিতে গাছের সংখ্যা কত হবে না এই যে সারির সংখ্যা x তার থেকে গাছের সংখ্যা হচ্ছে 24 বেশি, মানে x + 24
এতটি প্রতি সারিতে গাছ আছে এক্স প্লাস 24টি করে। তাহলে এক্সটি যে সারি তাতে মোট গাছের সংখ্যা কত? তো ব্যাপারটা হচ্ছে এরকম, যেমন আমরা ধরতে পারি যে 3টে সারি আছে 1 2 3, এই 3টে সারিতে গাছ আছে 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, মানে দুটো বেশি আছে। তাহলে 3টে সারিতে 5টি করে গাছ আছে, তাহলে মোট গাছের সংখ্যাটা কত না 3-এর সঙ্গে 5 গুণ 3 ইন্টু 5, মানে 3 ইন্টু 3 প্লাস 2, মানে সারির সংখ্যা বা রোয়ের সংখ্যা হচ্ছে 3টে রো, আর প্রতিটা রোতে যে রোয়ের সংখ্যা তার থেকে দুটো করে গাছ বেশি আছে, 3 প্লাস 2 5, 3 5-এ 15টা, তো এখানে 15টা গাছ আছে। তাহলে এখানে কি হবে, সারির সংখ্যা এক্স, প্রতি সারিতে গাছের সংখ্যা এক্স প্লাস 24, তাহলে মোট গাছের সংখ্যা কত না গুণ করে দিলে এক্স ইন্টু এক্স প্লাস 24, তাহলে মোট গাছের সংখ্যা হয়ে গেল এইটা। কিন্তু উনি চারা কিনেছিলেন 350টি চারা কিনেছিলেন, আর এই গাছগুলো লাগিয়ে দেওয়ার পরেও 10টা অতিরিক্ত থেকে গেছে। তার মানে প্রশ্নানুসারে আমরা কি লিখতে পারি না, এইটা যে মোট গাছের সংখ্যা যে লাগানো হয়েছে তার সঙ্গে 10 আরও যোগ করে দিই, যেহেতু 10টা অতিরিক্ত থেকে গেছে, সমানই হচ্ছে মোট চারার সংখ্যা, মানে 350, বা এক্স স্কোয়ার প্লাস 24x গুণটা করে দিলাম প্লাস 10, আর 350টা বাঁদিকে এলে মাইনাস 350 হয়ে যাবে ইকুয়াল টু 0। বা তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্স স্কোয়ার প্লাস 24x আর মাইনাস 350 প্লাস 10 মানে মাইনাস 340 ইকুয়াল টু 0। তো এখানে আমাদের এই যে 24 আসতে হবে, তো 340কে কীভাবে ভাঙা যেতে পারে, 340কে 34 ইন্টু 10 যদি করি, তাহলে 34 থেকে 10 মাইনাস করলেই 24 পাচ্ছি। তাহলে আমরা লিখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস 34x মাইনাস 10x মাইনাস 340 যেমন ছিল ইকুয়াল টু 0। বা তাহলে এই দুটো থেকে এক্স কমন, এক্স প্লাস 34, আর এই দুটো থেকে মাইনাস 10 কমন নিলে এক্স প্লাস 34 ইকুয়াল টু 0। বা দুটো ফ্যাক্টর কি হয়ে গেল, এক্স প্লাস 34 এক্স মাইনাস 10 ইকুয়াল টু 0। তাহলে দুটো মান আমরা কি পাচ্ছি, যখন এক্স প্লাস 34 ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু মাইনাস 34, আর যখন এক্স মাইনাস 10 ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 10, তাহলে রো বা সারির সংখ্যা নিশ্চয়ই নেগেটিভ হতে পারে না, যেহেতু এক্স গ্রেটার দ্যান 0, অতএব এক্স ইকুয়াল টু 10। তার মানে প্রতি সারিতে চারা গাছের সংখ্যা কত হয়ে যাবে না 10টি হয়ে যাবে। তাহলে এটাই উত্তর। আচ্ছা, 3-এর দাগে 6-টা, জোসেফ এবং কুন্তল একটি কারখানায় কাজ করে। জোসেফ একটি জিনিস তৈরি করতে কুন্তলের চেয়ে 5 মিনিট কম সময় নেয়। 6 ঘন্টা কাজ করে জোসেফ কুন্তলের চেয়ে 6টি জিনিস বেশি তৈরি করে। কুন্তল ওই সময় মানে 6 ঘন্টায় কটি জিনিস তৈরি করবে? তাহলে আমরা প্রথমেই ধরে নিই যে কুন্তল ওই সময়ে মানে 6 ঘন্টায় এক্সটি জিনিস তৈরি করবে। তাহলে জোসেফ কটা করবে, 6টা বেশি করবে, মানে এক্স প্লাস 60। তাহলে এটাই আমরা প্রথমে ধরে নিই যে মনে করি কুন্তল 6 ঘন্টা সময় এক্সটি জিনিস তৈরি করে। তাহলে জোসেফ যেহেতু বলা ছিল যে 6টি বেশি করে, তাহলে জোসেফ 6 ঘন্টায় এক্স প্লাস 60 জিনিস তৈরি করে। এখন কুন্তল যেহেতু এক্সটি জিনিস 6 ঘন্টায় করে, তাহলে একটি জিনিস কতটা সময় করবে না 6/x ঐকিক নিয়মে এত ঘন্টায় করবে। আবার একই রকমভাবে জোসেফ যে দ্বিতীয় জন, সে এক্স প্লাস 60 জিনিস তৈরি করে 6 ঘন্টায়। তাহলে সে একটি জিনিস কতক্ষণে তৈরি করবে, তাহলে একটি জিনিস তৈরি করবে জোসেফ 6/x প্লাস 6 এত ঘন্টায়। তো এখন আমাদের বলা আছে যে এই যে সময়টা, এর থেকে এই সময়টা কম, কতটা কম না 5 মিনিট কম, কিন্তু আমরা এটা ঘন্টায় পেয়েছি আর ওটা মিনিটে আছে। তাহলে আমরা প্রশ্নানুসারে কি লিখব, প্রশ্নানুসারে আমরা লিখব যে 6/x
মাইনাস 6/x+6, মানে কুন্তলের একটা জিনিস করতে সময় আর জোসেফের একটা জিনিস তৈরি করতে সময়, এই দুটোর সময়ের মধ্যে পার্থক্য আমাদের বলা আছে 5 মিনিট। তো যেহেতু এই দুটো ঘন্টায় আছে, তাহলে এটাকেও ঘন্টায় নিয়ে আসতে হবে। তাহলে 5 মিনিটকে যদি ঘন্টা আমরা করতে চাই, তাহলে আমাদের কত দিয়ে ভাগ করতে হবে? 60 দিয়ে, কারণ কি আমরা জানি 60 মিনিটে 1 ঘন্টা। তাহলে এইটা হলো আমাদের শর্ত যেটা দেওয়া ছিল। এবার এখান থেকে আমরা সরলীকরণ করে একটা একচলবিষ্ট দ্বিঘা সমীকরণ তৈরি করব। তো এক্স আর x+6 আছে, তার মানে নিচে লসাগু হয়ে গেল x ইন্টু x+6, আর ওপরে হচ্ছে 6 ইন্টু x+6 মাইনাস 6x ইকুয়াল টু 5/60, বা আচ্ছা এটা হচ্ছে 6x প্লাস 36 মাইনাস 6x, নিচে হচ্ছে x² প্লাস 6x গুণটা করে দিলে, আচ্ছা 5 হচ্ছে 60, 1/12। তো এটা কেটে যাচ্ছে, 6x মাইনাস 6x কেটে যাচ্ছে। তাহলে বা এই কোনাকুনি গুণটা করলে হবে x² প্লাস 6x সমান 36 ইন্টু 12, বা x² প্লাস 6x আর এই গুণটা করলে হয়ে যাচ্ছে এটা 432, ডান দিক থেকে বাঁ দিকে এলে মাইনাস, তাহলে x² প্লাস 6x মাইনাস 432, বা x² প্লাস 6x মাইনাস 432 সমান 0। এখন ব্যাপার হচ্ছে এই যে 432 আছে, একে আমরা কিভাবে ভাঙলে আমরা এখান থেকে এই 6 পাবো। তো 432কে যদি এইভাবে ভাঙা যায়, একটু ফ্যাক্টরাইজেশনটা করতে হবে এখানে, যেহেতু এই সংখ্যাটা একটু বড়। তো আমরা পাবো হচ্ছে 24 ইন্টু 18 যদি করি এটাকে, তাহলে 24 থেকে 18 বিয়োগ করলে 6 হচ্ছে। তো মিডল টার্মটা এরকম হচ্ছে x² প্লাস 24x মাইনাস 18x মাইনাস 432 ইকুয়াল টু 0, বা এই দুটো থেকে x কমন গেলে x প্লাস 24, এই দুটো থেকে মাইনাস 18 কমন গেলে x প্লাস 24 ইকুয়াল টু 0, বা x প্লাস 24 একটা ফ্যাক্টর আর একটা হয়ে গেল x মাইনাস 18, এদের গুণফল 0। তো যখন x প্লাস 24 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু মাইনাস 24, আর যখন x মাইনাস 18 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 18। তো যেহেতু x ঋণাত্মক হতে পারে না, x গ্রেটার দ্যান 0, অতএব x এর মান হবে 18। তার মানে কুন্তল যেটা আমাদের বের করতে বলেছিল, কুন্তল 6 ঘন্টায় এক্সটি জিনিস ধরেছি, এক্স এর মান 18, তাহলে 18টি জিনিস তৈরি করে। এটাই উত্তর। 3 দাগের 7 অঙ্কটায় কি বলছে দেখি। স্থির জলে একটি নৌকার গতিবেগ 8 কিলোমিটার পার ঘন্টা। নৌকাটি 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে 22 কিলোমিটার গেলে স্রোতের বেগ কত ছিল হিসাব করে লিখি। তাহলে নৌকার গতিবেগ দেওয়া আছে, স্রোতের বেগটা দেওয়া নেই, আর 5 ঘন্টায় মোট অনুকূলে 15 কিলোমিটার যায় আর প্রতিকূলে 22 কিলোমিটার যায়। তাহলে আমরা প্রথমেই ধরে নিচ্ছি এটা দেওয়া আছে নৌকার গতিবেগ 8 কিলোমিটার পার ঘন্টা। তো মনে করি স্রোতের বেগ হচ্ছে x কিলোমিটার পার ঘন্টা। অতএব স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ, স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ কত হবে না, যেদিকে স্রোত নৌকাও সেই দিকেই যাচ্ছে, তার মানে এখানে যোগ হয়ে যাচ্ছে। দুটো গতিবেগ যেহেতু একই দিকে বেগ, তাই জন্য যোগ হয়ে যাবে। তাহলে নৌকার গতিবেগের সঙ্গে স্রোতের গতিবেগ যোগ হয়ে যাবে, 8 + x কিলোমিটার পার ঘন্টা। আর স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ কত হবে না, নৌকা যাচ্ছে আর স্রোত তার উল্টো দিকে, তার মানে নৌকার থেকে স্রোতের গতিবেগ মাইনাস হয়ে যাবে। তার মানে হচ্ছে নৌকার গতিবেগ 8 মাইনাস স্রোতের গতিবেগ x, বিয়োগ করে দিলাম এত কিলোমিটার পার ঘন্টা প্রতিকূলে নৌকার গতিবেগ। তো এখন আমাদের বলেছে যে অনুকূলে কত কিলোমিটার যাচ্ছে না 15 কিলোমিটার। তাহলে প্রশ্নানুসারে
প্রশ্নানুসারে আমরা জানি যে সময় সমান হচ্ছে দূরত্ব বাই গতিবেগ। তো 15 কিলোমিটার দূরত্ব যাচ্ছে অনুকূলে, অনুকূলে বেগ হচ্ছে 8 প্লাস এক্স, তাহলে 15/8 প্লাস এক্স। আর প্রতিকূলে যাচ্ছে 22 কিলোমিটার, দূরত্ব 22 আর প্রতিকূলে গতিবেগ হচ্ছে 8 মাইনাস এক্স, সমানই হচ্ছে 5 ঘন্টা। মোট সময় যেহেতু লেগেছিল 5 ঘন্টা, তো এখন নিচে লসাগুটা কত হচ্ছে না 8 প্লাস এক্স ইন্টু 8 মাইনাস এক্স, আর ওপরে এটার সঙ্গে 8 মাইনাস এক্স 15-এর সঙ্গে গুণ হলে হচ্ছে 15 ইন্টু 8 মাইনাস এক্স প্লাস 22 ইন্টু 8 প্লাস এক্স ইকুয়াল টু 5। বা আচ্ছা 15 আর 8 গুণ করলে হবে 120 মাইনাস 15x, আচ্ছা এটা গুণ করলে হবে 176 প্লাস 22x। আর এই গুণটা যদি করি করে ডান দিকে ওপরে নিয়ে যাই, মানে কোনাকুনি বজ্রগুণন করে দিই, তাহলে 8 প্লাস এক্স 8 মাইনাস এক্স, মানে a প্লাস বি ইন্টু a মাইনাস বির ফর্মুলায় 8 স্কোয়ার হচ্ছে 64 64 আর এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। বা তো 120 আর 176 মানে 296, আর 22x থেকে 15x যদি বিয়োগ করি তাহলে হবে প্লাস 7x ইকুয়াল টু 5-এর সঙ্গে 64 গুণ করলে হবে 5 6 30 300 আর 5 4 20 320 320 মাইনাস 5x স্কোয়ার। বা এগুলোর বাঁদিকে নিয়ে আসি, তাহলে 296 প্লাস 7x মাইনাস 320 প্লাস 5x স্কোয়ার ইকুয়াল টু 0। বা আচ্ছা এখন 5x স্কোয়ার প্রথমে লিখলাম ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আকারে লেখার জন্য, প্লাস 7x লিখলাম, আর 296 থেকে 320 বিয়োগ করলে কত পাবো না মাইনাস 24, যেহেতু ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করে দিচ্ছি তাই জন্য মাইনাস হয়ে যাবে। বা তো 5 ইন্টু 24 কত হচ্ছে 5 10 120, তো 120কে আমরা কিভাবে ভাঙলে এখানে আমরা 7 পাবো না, এটা আমরা যদি করি 15 ইন্টু 8 করি তাহলে কিন্তু আমরা 15 থেকে 8 বিয়োগ করলে 7 পাবো। তাহলে আমরা মিডল টার্মটা এইভাবে করি যে 7 এর বদলে আমরা লিখি প্লাস 15x মাইনাস 8x মাইনাস 24 ইকুয়াল টু 0। বা এই দুটো থেকে 5x কমন গেলে x প্লাস 3, আর এ দুটো থেকে মাইনাস 8 কমন গেলে x প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে দুটো ফ্যাক্টর আমাদের হয়ে গেল, একটা হলো x প্লাস 3 আর একটা হলো 5x মাইনাস 8 ইকুয়াল টু 0। তো যখন x প্লাস 3 ইকুয়াল টু 0 তখন x এর মান কত, x সমান মাইনাস 3, আর যখন 5x মাইনাস 8 ইকুয়াল টু 0 এক্স এর মান 8/5, এই হচ্ছে মান। এখন স্রোতের বেগ যেহেতু বলেছে তার মানে সেটা নিশ্চয়ই ঋণাত্মক হবে না, তাহলে যেহেতু স্রোতের বেগ ধনাত্মক হবে অতএব এক্স ইকুয়াল টু 8/5। এটাকে মিশ্র ভগ্নাংশে লিখলে 1/3 এত কিলোমিটার পার ঘন্টা, এটা হয়ে গেল স্রোতের বেগ। অতএব স্রোতের বেগ আমরা যেটা ধরে নিয়েছিলাম x সমান হয়ে গেল এত কিলোমিটার পার ঘন্টা, এটাই উত্তর। 8 দাগের অঙ্কটা বলছে একটি সুপারফাস্ট ট্রেন একটি এক্সপ্রেস ট্রেনের থেকে ঘন্টায় 15 কিলোমিটার বেশি বেগে যায়। একই সঙ্গে একটি স্টেশন থেকে ছেড়ে 180 কিলোমিটার দূরে অন্য একটি স্টেশনে সুপারফাস্ট ট্রেনটি 1 ঘন্টা আগে পৌঁছালো। সুপারফাস্ট ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার ছিল? তো মনে করি সুপারফাস্ট ট্রেনটির গতিবেগ ছিল x কিলোমিটার পার ঘন্টা, তাহলে এক্সপ্রেস ট্রেনটির গতিবেগ তার থেকে 15 কিলোমিটার কম, মানে হচ্ছে x মাইনাস 15 কিলোমিটার পার ঘন্টা। তাহলে এখন অতএব 180 কিলোমিটার দূরত্ব যেতে সুপারফাস্ট যে ট্রেন তার সময় লাগবে, সুপারফাস্ট ট্রেনের সময় লাগে
কত লাগবে না দূরত্ব বাই গতিবেগ মানে 180 বাই হচ্ছে এক্স, এত ঘন্টা সময় লাগবে। আর একই রকমভাবে এই দূরত্বই যেতে যে এক্সপ্রেস ট্রেন যার গতিবেগ 15 কিলোমিটার কম তার কত সময় লাগবে না দূরত্ব বাই এর গতিবেগ হচ্ছে এক্স মাইনাস 15 এত ঘন্টা। তো এখন আমাদের বলেছে যে এর সময়টা কম লাগছে, কতটা কম লাগছে না 1 ঘন্টা কম লাগছে। তার মানে এর থেকে একে বিয়োগ করলে আমরা কত পাবো 1 পাবো। তাহলে অতএব প্রশ্নানুসারে আমরা কি বলতে পারি না এই 180 বাই এক্স মাইনাস 15 মাইনাস 180 বাই এক্স, এটা সুপারফাস্ট ট্রেনের সময়, এটা এর থেকে 1 ঘন্টা কম। বা এবার আমাদের এটা লসাগু করতে হবে, তাহলে এই দুটোর লসাগু হবে এক্স ইন্টু এক্স মাইনাস 15 আর ওপরে 180-র সঙ্গে এক্স গুণ হচ্ছে মাইনাস 180 ইন্টু এক্স মাইনাস 15 সমান 1। বা তো এই গুণটা যদি করি তাহলে হবে এক্স স্কোয়ার মাইনাস 15x, এটা 1-এর সঙ্গে কোনাকুনি গুণ করলে হবে এক্স স্কোয়ার মাইনাস 15xই, কারণ 1-এর সঙ্গে গুণ হচ্ছে। আর এটা গুণ হলে হচ্ছে 180x মাইনাস 180x আর 180 আর 15 18 আর 15 270 আর একটা শূন্য। আচ্ছা এবার এক্স স্কোয়ার মাইনাস 15x, আচ্ছা এটা কেটে যাচ্ছে 180x মাইনাস 180x আর 2700টা বাঁদিকে এলে মাইনাস 2700 ইকুয়াল টু 0। বা তো এখন আমাদের এই 15 পেতে হবে মিডল টার্ম করে, আর এখানে আছে 2700। তো 2700কে একটু ফ্যাক্টরাইজ করে নিতে হবে, যেহেতু এটা একটা বড় সংখ্যা তাই জন্য। আচ্ছা এরকম যদি করি তো এটা হচ্ছে 60 আর 9 and 5 গুণ করলে হচ্ছে 45 ইন্টু 60, এই দুটো ফ্যাক্টর পেলাম। তো 60 থেকে 45 বিয়োগ করলে কত পাই 15 পাই। তাহলে আমরা এখানে এটা এরকমভাবে লিখি মাইনাস 60x প্লাস 45x, কারণ যেহেতু 15-এর আগে মাইনাস রয়েছে তাই জন্য। বা এ দুটো থেকে এক্স কমন গেলে এক্স মাইনাস 60 আর এ দুটো থেকে 45 কমন গেলে এক্স মাইনাস 60 ইকুয়াল টু 0। বা দুটো ফ্যাক্টর হয়ে গেল এক্স মাইনাস 60 একটা আর একটা এক্স প্লাস 45 ইকুয়াল টু 0। তাহলে যখন এক্স মাইনাস 60 ইকুয়াল টু 0 এক্স ইকুয়াল টু 60 আর যখন এক্স প্লাস 45 ইকুয়াল টু 0 এক্স ইকুয়াল টু মাইনাস 45। কিন্তু আমরা তো গতিবেগ বের করছি, তো গতিবেগ যেহেতু গতিবেগ ঋণাত্মক কী করে হবে, ঋণাত্মক হচ্ছে না, তাহলে আমরা এখানে এক্স গ্রেটার দ্যান 0, তাহলে এক্সের মান হচ্ছে 60। তার মানে আমরা কি পেলাম যে সুপারফাস্ট ট্রেনের গতিবেগ, সুপারফাস্ট ট্রেনটির গতিবেগ 60 কিলোমিটার পার ঘন্টা, এটাই উত্তর। বা আচ্ছা এই দুটো যোগ করলে কত হবে 480x মাইনাস 4800, এটা গুণ করলে হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস 20x ইকুয়াল টু 280 বাই এক্স মাইনাস 40। তো এখন আমরা এই সংখ্যাগুলো একটু ছোট করার জন্য আমরা কি করতে পারি যে 40 দিয়ে আমরা ভাগ করে দিতে পারি। তাই যদি করি 40 দিয়ে ভাগ করি তাহলে এটা কত হবে 4 12 48 হয়, তাহলে 12x হবে আর এটা হয়ে যাবে 120 40 দিয়ে ভাগ করলে বাই এক্স স্কোয়ার মাইনাস 20x ইকুয়াল টু, এটা 40 দিয়ে ভাগ করলে শূন্য কেটে এটা হয়ে যাবে 7 বাই হচ্ছে এক্স মাইনাস 40। বা এই কোনাকুনি গুণগুলো করে আমরা এখানে লিখব। তো কোনাকুনি গুণটা করলে এটা কি হবে 12x মাইনাস 120 ইন্টু এক্স মাইনাস 40 ইকুয়াল টু 7 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 20x। বা তো এটা গুণ করলে হচ্ছে 12x স্কোয়ার মাইনাস
4 12 48, একটা শূন্য 480x, এটা হচ্ছে মাইনাস 120x, আর এই দুটো গুণ করলে 4 12 48, মাইনাসে মাইনাসে প্লাস 48 আর দুটো শূন্য আছে, সমান হচ্ছে 7x², আর 7 2 14 মানে 140x। বা তো এটা 12x² যেমন আছে থাকবে, আর এই দুটো করলে 480 আর 120 মানে মাইনাস 600x প্লাস 4800 যেমন ছিল তেমন, 7x² বাঁদিকে এলে মাইনাস 7x² আর মাইনাস 140x বাঁদিকে এলে প্লাস 140x সমান 0। বা তো এই 12x² থেকে 7x² বিয়োগ করলে হবে 5x², মাইনাস 600x প্লাস 140x। তো এখান থেকে এই বড় সংখ্যাটা হচ্ছে মাইনাস, তাহলে আমরা এই বিয়োগটা করলে কত পাবো না, বিয়োগটা করলে পাবো হচ্ছে মাইনাস 460x, আর এটা যেমন আছে 4800 সমান 0। বা আমরা এখন 5 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে কত হবে, x² মাইনাস 5 9 45 10 92, তাহলে এইটা আমরা পেলাম। এখন এই 92 পেতে হবে 960 থেকে, তো 960 8 12 96 হয়, তাহলে 80 × 12, তো 80 × 12 করলে 960 হচ্ছে, আর 80 আর 12 যোগ করলে 92 হচ্ছে। তাহলে আমরা এটা পেয়ে গেলাম মিডল টার্মটা মাইনাস 80x মাইনাস 12x প্লাস 960 = 0। বা এই দুটো থেকে x কমন গেলে x মাইনাস 80, আর এই দুটো থেকে 12 মাইনাস 12 কমন গেলে x মাইনাস 80 = 0। বা দুটো ফ্যাক্টর হয়ে গেল x মাইনাস 80 অ্যান্ড x মাইনাস 12, এই দুটোর গুণফল 0, তাহলে যে কোনোটাই 0 হতে পারে। তো যখন x মাইনাস 80 = 0, x = 80, আর যখন x মাইনাস 12 = 0, x = 12। কিন্তু আমরা আগেই দেখেছি যে x গ্রেটার দ্যান 40, x গ্রেটার দ্যান 40 নাহলে চালের দাম ঋণাত্মক হয়ে যাবে। অতএব এখানে x নট ইকুয়াল টু 12, 12 মানটা আমরা নিতে পারবো না, অতএব x = এখানে 80 হবে। অতএব প্রতি কিলোগ্রাম মাছের দাম, যেটা আমরা ধরে নিয়েছিলাম x, দাম হয়ে গেল 80 টাকা। এটাই উত্তর। 9 দাগে বলছে রেহানা বাজারে গিয়ে দেখলো প্রতি কিলোগ্রাম মাছের যা দাম, ডালের দাম তার থেকে প্রতি কিলোগ্রাম 20 টাকা কম এবং চালের দাম প্রতি কিলোগ্রাম 40 টাকা কম। রেহানা 240 টাকার মাছ ও 240 টাকার ডাল কিনে মোট যে পরিমাণ মাছ ও ডাল পেল, মানে যত কিলোগ্রাম আর কি, তা 280 টাকায় চাল কেনার পরিমাণের সমান। রেহানা প্রতি কিলোগ্রাম মাছ কি দামে কিনেছিল? তাহলে আমরা প্রথমেই মাছের দামটা একটু ধরে নিই, প্রতি কিলোগ্রাম মাছের দাম। তো মনে করি প্রতি কিলোগ্রাম মাছের দাম হচ্ছে x টাকা, তাহলে প্রতি কিলোগ্রাম ডালের দাম কত হবে? আমাদের বলা ছিল প্রতি কিলোগ্রাম ডালের দাম হচ্ছে মাছের যা দাম তার থেকে 20 টাকা কম, তাহলে x মাইনাস 20 এটা হবে। তাহলে প্রতি কিলোগ্রাম ডালের দাম হচ্ছে x মাইনাস 20 এত টাকা। আবার বলা ছিল যে প্রতি কিলোগ্রাম চালের দাম হচ্ছে মাছের যে দাম তার থেকে 40 টাকা কম, তাহলে x মাইনাস 40 এত টাকা। তো এখন আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে চালের দাম হচ্ছে মাছের দামের থেকেও 40 টাকা কম, তাহলে এক্সের মান কিন্তু 40-এর বেশি হতে হবে। যদি 40-এর কম হয়ে যায় তাহলে কিন্তু চালের দাম, ডাল, এগুলো ঋণাত্মক হয়ে যাবে, ঠিক আছে? তাহলে 40-এর থেকে বেশি হতে হবে। তাহলে আমরা এখানে লিখে রাখি যে x গ্রেটার দ্যান 40। তাহলে এখন আমাদের বলা আছে যে 240 টাকায় কেনা মাছের দাম, 240 টাকায় কেনা এই মাছের যে পরিমাণ, দাম নয় সরি, পরিমাণ কত হবে? প্রতি কিলোগ্রামের দাম হচ্ছে x টাকা, তাহলে 240/x, 240 টাকায়
এতটা পরিমাণ বা এত কিলোগ্রাম মাছ পাওয়া যাবে। আর 240 টাকায় কেনা ডালের পরিমাণ কত? না, 240 বাই প্রতি কিলোগ্রাম ডালের দাম মানে x-20 এত কিলোগ্রাম। আবার বলেছে যে 280 টাকায় যে চাল কিনবে তার পরিমাণটা হচ্ছে এই দুটো পরিমাণের যোগফল। তা 280 টাকার চাল কতটা পাবে? না, 280 বাই প্রতি কেজি চালের দাম হচ্ছে x-40 এত কিলোগ্রাম চাল পাবে। তাহলে আমাদের বলা আছে এই দুটোর যোগফল সমান এই পরিমাণটা। তাহলে আমরা লিখতে পারি যে প্রশ্নানুসারে 240 বাই এক্স প্লাস 240 বাই x-20 ইকুয়াল টু কত? না 280 বাই x-40, বা এখানে লসাগু কত হয়ে যাবে? x ইন্টু x-20 আর ওপরে গুণ হচ্ছে 240 ইন্টু x-20 প্লাস 240x সমান হচ্ছে 280 বাই x-40, বা এখানে গুণটা করলে 240x মাইনাস 240 ইন্টু 20 কত হবে? 24 2 48 আর দুটো শূন্য, আর প্লাস 240x বাই x ইন্টু x-20 ইকুয়াল টু 280 বাই x-40।